ভালোবাসার অভিমান। মা তুমি কোথায়? আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারছি না। আমি তোমাকে খুব মিস করছি। কোথায় চলে গেছো আমাকে ছেড়ে? আমার খুব একা লাগছে তোমাকে ছাড়া। বাড়ি ফিরে এসো না তাড়াতাড়ি। আমি বাবার সাথে একা একা থাকতে পারছি না, তোমাকেও সাথে চাই আমি। 5 বছরের মেয়ে শ্রেণিকার কান্নাজড়িত মুখের কথাগুলো শুনে ঋষিকার বুকটা কেঁপে উঠল। তার মেয়েটা কাঁদছে। যে মেয়ের চোখের জল যাতে না দেখতে হয়, যার কারণে সে অনায়াসেই তার সকল আবদার পূরণ করে, তার সেই একমাত্র মেয়ে তাকে না পেয়ে কাঁদছে। না, এটা হতে পারে না। যা হয়েছে মেয়ের বাবার জন্য হয়েছে, তার জন্য আমি আমার একমাত্র মেয়েকে কষ্ট দিতে পারবো না। এতে আমার মেয়ের কোনো দোষ নেই। আমি এখনই আমার মেয়ের কাছে ফিরে যাব। ঋষিকা সমস্ত কিছু মনে মনে ঠিক করে নিয়ে তার মেয়েকে ফোনের ওপাশ থেকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদে না আমার সোনা মা। মা তো একটা কাজের জন্য তোমার মামা বাড়িতে এসেছিল। আমি এক্ষুনি আমার সোনা মায়ের কাছে চলে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি এসো মা, আমার একটুও ভালো লাগছে না তোমাকে ছাড়া। ঠিক আছে আমার সোনা মা, তুমি এখন লক্ষ্মী সোনা হয়ে ঘুমিয়ে পড়ো। বিকেল বেলা ঘুম থেকে উঠে দেখবে আমি তোমার কাছে চলে এসেছি। তুমি আমার মাথায় হাত না বুলিয়ে দিলে আমার একদম ঘুম আসতেই চায় না মা। অভিজিৎ বিছানায় শুয়ে শুয়ে মা মেয়ের কথা শুনছে আর মিটিমিটি হাসছে আর মনে মনে ভাবছে, যাক, প্ল্যানটা তাহলে কাজে লেগেছে। মেয়ের কথা শুনে ঋষিকা বলল, কেন, তোমার বাবা কোথায়? তোমার বাবাকে বলো তোমাকে ঘুম পাড়িয়ে দিতে। মায়ের কথা শুনে সুনিকা তার বাবার দিকে এক পলক তাকালো, তারপর বলল, বাবা তো তোমার আমার কথা শুনছে আর হাসছে। মেয়ের কথাটা শুনে অভিজিৎ কেশে ফেলল। মেয়ে হয়েছে বটে, তার একটা সব কথা তার মায়ের কাছে ফাঁস করার ওস্তাদ। অভিজিৎ এর কাশির আওয়াজ ঋষিকাও শুনতে পেয়েছে। ঋষিকা মনে মনে বলল, আস্ত বাজে মানুষ একটা। এইরকম বাজে মানুষ সে তার সমগ্র জীবনে আর একটাও দেখেনি। তারপর সে তার মেয়েকে বলল, আমি আসছি মা। ঠিক আছে, এখন ফোনটা রাখছি, একদম দুষ্টুমি করবে না। আমি এক্ষুনি চলে আসবো তোমার কাছে। অভিজিৎ আর ঋষিকার 7 বছরের বিবাহিত জীবন। বিয়ের 2 বছরের মাথায় তাদের ভালোবাসার চিহ্ন হিসেবে সুনিকা তাদের কোল আলো করে আসে। ওদের বিয়েটা পারিবারিকভাবে দেখাশোনা করেই হয়েছিল, কিন্তু ওদেরকে দেখলে কেউ বুঝতেই পারত না যে ওদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। অভিজিৎ একটু রাগী প্রকৃতির ছেলে বললেই হয়, কারণ সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। রাগের সময় কি করে বা কাকে কখন কি বলে ফেলে সে নিজেই জানে না। কিন্তু রাগ ঠান্ডা হয়ে যাওয়ার পর সে নিজেই সবচেয়ে বেশি অনুতপ্ত হয়। ঠিক তেমনি আজ সকালে তার অফিসের একটা দরকারি কাগজের ফাইল খুঁজে পাচ্ছিল না বলে ঋষিকাকে বারবার ডাকছিল। ঋষিকা তখন নিজের আনমনে রান্না করছিল। হঠাৎ ঋষিকা অভিজিৎ এর ডাক শুনে দৌড়ে রুমে এসে দেখল অভিজিৎ সব জিনিসপত্র এলোমেলো করে কি যেন একটা খুঁজছে। ঋষিকা ভয়ে ভয়ে অভিজিৎকে জিজ্ঞাসা করল, কি খুঁজছো? অভিজিৎ রাগান্বিত দৃষ্টি নিয়ে ঋষিকার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, তোমার মন কোথায় থাকে? আমি যে তোমাকে এতক্ষণ ধরে ডেকে চলেছি তুমি শুনতে পাওনি? না, আমি শুনতে পাইনি। কি খুঁজছো? ব্লু রং এর ফাইলটা কোথায়?
দরকারের সময় কোনো একটা জিনিস হাতের কাছে তাড়াতাড়ি করে কেন খুঁজে পাওয়া যায় না? ঋষিকা মুখে কোনো কথা না বলেই ড্রয়ার থেকে ফাইলটা বের করে নিয়ে অভিজিৎ এর হাতে ধরিয়ে দিল। তারপরেও যেন অভিজিৎ এর রাগ কমেনি। সে পুনরায় রাগান্বিত হয়ে বলল, একটা কাজও ঠিকঠাক ভাবে তোমার দ্বারাই হয় না, তাহলে তুমি কিসের বউ? জাস্ট অসহ্য। তুমি কি আমাকে সহ্য করতে পারছো না? কোনো কথা বলবে না, যাও এখান থেকে। মুখে মুখে কথা বলা একদম পছন্দ করি না আমি। ঠিক আছে, এতই যখন তোমার অসুবিধা, আমাকে নিয়ে আমি আর থাকবই না এই বাড়িতে। এই বলে ঋষিকা শ্রীনিকাকে ঘুম থেকে ওঠাতে গেল তাকে সঙ্গে নিয়ে চলে যাবে বলে। কিন্তু তার আগেই অভিজিৎ ঋষিকার সামনে এসে দাঁতে দাঁত পিষে বলল, যেতে হলে তুমি যাও, শ্রীনিকাকে নিয়ে এই বাড়ির বাইরে পা বাড়ানোর চেষ্টা করবে না, এই আমি বলে দিলাম। তারপরও যদি চেষ্টা করো তাহলে আমার চেয়ে আর কেউ খারাপ হবে না। অভিজিৎ এর কথাগুলো শুনে রাগে, দুঃখে, অভিমানে, অপমানে সে কাঁদতে কাঁদতে তার বাবার বাড়ি চলে এসেছিল তার শাশুড়ি মাকে বলে। ঋষিকার শাশুড়ি মাও বারণ করেননি বৌমার বাবার বাড়ি না যাওয়ার জন্য, কারণ ছেলের চিৎকার চেঁচামেচি নিজেও কানে শুনেছিলেন। তবে তিনি এটাও জানেন যে বৌমা নিজের রাগ বেশিক্ষণ নিজের মনে পুষে রাখতে পারবে না। রাগ কমলে আবার নিজেই বাড়ি চলে আসবে, কাউকে কোনো কিছুই বলতে হবে না বাড়ি আসার জন্য। ঋষিকা কিছুক্ষণ হলো বাড়ি এসেছে। ঋষিকাকে দেখে মাকে মেয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আর কান্নারত অবস্থায় বলল, মা, আমি আর কোনোদিনও দুষ্টুমি করব না। তুমি আমাকে এভাবে রেখে দিয়ে চলে যাবে না। তোমাকে কে বলল আমি তোমার উপর রাগ করে চলে গেছিলাম? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখতে পেয়ে অভিজিৎ মেয়েকে নিজের কাছে টানতে চাইল, কিন্তু ঋষিকা তাতে বাধা দিল। ঋষিকা পুনরায় মেয়েকে একই কথা জিজ্ঞাসা করল। শ্রীনিকা এক পলক বাবার দিকে তাকিয়ে তারপর মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আমি ঘুম থেকে উঠে তোমায় দেখতে পাচ্ছিলাম না বলে দাদুর কাছে গিয়ে তোমার কথা জিজ্ঞেস করলে দাদু বলল তুমি নাকি মামা বাড়ি গিয়েছো কি একটা দরকারি কাজের জন্য, কিন্তু বাবা বলল আমি বেশি দুষ্টুমি করি বলে রাগ করে তুমি মামার বাড়ি চলে গেছো আর নাকি কখনো আসবে না, তাই তো আমি তোমার জন্য কাঁদছিলাম। তারপর বাবা আমাকে ফোনটা দিয়ে বলল মাকে বাড়ি ফিরে আসার কথা বলতে। অভিজিৎ মেয়ের কথা শুনে আর ঋষিকার চোখ রাঙানো দেখে রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল আর যেতে যেতে বলল, কিছু আর অবশিষ্ট রাগলি না রে মা, সব কিছু বলেই দিলি। নিজে তো সত্যি কথা বলে মহান সেজে গেছিস, কিন্তু তোর বাবার ওপর দিয়ে যে এবার কি ঝড় বইবে সেটা একমাত্র তোর বাবাই জানে। অভিজিৎ এর চলে যাওয়ার দিকে ঋষিকা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বলল, বদমাইশ মানুষ একটা। সেদিন সারা সন্ধ্যা অভিজিৎ ঋষিকার কাছাকাছি আসার চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই সে তার কাছে ঘেঁষতে পারছিল না। তারপর রাত্রিবেলায় খাবার সময় ঋষিকা অভিজিৎকে খাবার দিচ্ছিল, সবার খাওয়া অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। অভিজিৎ ইচ্ছে করেই দেরিতে খেতে বসেছে, কারণ ঋষিকার সাথে কথা বলার দরকার আছে। অভিজিৎ খাওয়া শুরু করার আগে ঋষিকাকে বলল, তুমি কখন খাবে? নিজের খাবার নিজে খাও, আমার খাওয়া নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। ঋষিকা রাগে গজ গজ করতে করতে কথাটি বলল।
অভিজিৎ মুখে আর একটি কথাও বলল না, কারণ সে ভালোভাবেই বুঝতে পেরেছে যে তার বউ রেগে আগুন হয়ে আছে। তবে অভিজিৎও কম যায় না, সেও খুব ভালো করেই জানে তার বউয়ের কিভাবে রাগ ভাঙাতে হয়। অভিজিৎ খাওয়া শেষ করে রুমে চলে যায়। অভিজিৎ যাওয়ার পরই ঋষিকা নিজের জন্য খাবার নিচ্ছিল, ঠিক তখনই তার শাশুড়ি মা তার কাছে এসে বলল, বৌমা, তুমি তো খুব ভালো করেই জানো আমার ছেলেটা কেমন রাগী। তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তুমি যদি রাগ করে এইভাবে বাড়ি থেকে চলে যাও তাহলে পাশের বাড়ির লোকজন শুনলে কি বলবে? তাছাড়া তোমাদের একটা মেয়েও আছে, ওর কথা ভেবে অন্তত তোমরা আর এমন করো না বৌমা। আমিও তো মা, তাই আমার বুকটাও পুড়ে। ছেলে এখন বড় হয়েছে, তাকেও কিছু বলতে পারি না, তাই তোমাকে আমি নিজের মেয়ের মতো মনে করে একটা কথা বলছি, তুমি কিন্তু আমার কথাটা রেখো। ঋষিকা শাশুড়ি মায়ের কথা শুনে মৃদু হেসে শাশুড়ি মাকে থামিয়ে দিয়ে বলল, মা, আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। ওর সাথে 7 বছরের উপর হলো আমি সংসার করছি, ও কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। যতই রাগ দেখাক না কেন পরক্ষণেই আবার নিজেই সবচেয়ে বেশি কষ্ট পায়। আর ও আমাকে ভীষণ ভালোবাসে, সেটাও আমি বুঝতে পারি। আপনার ছেলে সকালবেলায় আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই আমি রাগ করে চলে গেছিলাম, তবে বেশিক্ষণের জন্য না, আজকেই ফিরে চলে আসতাম। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আমি আপনার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। শাশুড়ি মা ঋষিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি জানি আমার বৌমাটা কেমন, তাও সুখী হও মা তোমরা। অভিজিৎ বিছানার উপর বসে ঋষিকার জন্য অপেক্ষা করছে, কিন্তু ম্যাডামের তো কোনো আশার নাম গন্ধই নেই। সেই কখন থেকে সে অপেক্ষা করে আছে। অভিজিৎ নিজের উপর নিজেই বিরক্ত হয়ে আছে। সে নিজেই বসে বসে ভাবছে, কেন যে আমি নিজের রাগকে সংযত করতে পারি না। রাগের সময় যা নয় তাই বলে ফেলি ঋষিকাকে, যার জন্য আমার মিষ্টি বউটা খুব কষ্ট পায়। অভিজিৎ এর ভাবনার মাঝেই ঋষিকা রুমের মধ্যে প্রবেশ করে। অভিজিৎ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋষিকার দিকে, কিন্তু ঋষিকা একবারের জন্য অভিজিৎ এর দিকে না তাকিয়ে রুমের আলো বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ে। ঋষিকার একপাশে অভিজিৎ আর একপাশে শ্রীনিকা। অভিজিৎ দুষ্টু হেসে ঋষিকার পাশে শুয়ে পড়ল। তারপর অভিজিৎ ঋষিকাকে খুব গভীরভাবে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে দিল। হঠাৎ অভিজিৎ এর এমন কাজে ঋষিকা কেঁপে উঠল। তারপর কিছু সময় পর ঋষিকা নিজেকে সামলে অভিজিৎকে রাগ দেখিয়ে বলল, আমাকে ছাড়ো বলে দিচ্ছি। ঠিক আছে, ছেড়ে দিতে পারি যদি এক্ষুনি ব্যালকনিতে এসো। পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আরও বেশি করে জ্বালাতে থাকবো, তাতে যদি আমাদের মেয়ে ঘুম থেকে উঠে যায় তাহলে আমার কিছু করার নেই। ঋষিকা মুখে কিছু না বলে অভিজিৎকে ধাক্কা দিয়ে সরিয়ে ব্যালকনিতে চলে যায়, কারণ সে খুব ভালো করেই জানে তার পতি পরমেশ্বর কি পরিমাণের বদমাইশ। অভিজিৎ মুচকি হেসে ঋষিকার পেছনে পেছনে বারান্দায় গেল। ঋষিকা রেলিং ধরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ছিল। অভিজিৎ এসে ঋষিকাকে জড়িয়ে ধরল। ঋষিকার কোনো প্রতিক্রিয়া নেই, সে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। অভিজিৎ বুঝতে পারল ঋষিকার তার ওপর খুব অভিমান। তাই অভিজিৎ অপরাধীর মতো মৃদুস্বরে বলল, আমি নিজেও জানি আমি কতটা খারাপ, কিন্তু কি করব বলো, আমি যে আমার রাগটাকে কোনোভাবেই সংযত করতে পারি না।
তুমি তো আমাকে ভালো করেই চেনো, জানো আমি রাগের সময় যা বলি সেটা মন থেকে বলি না, বিশ্বাস করো। আর এমন হবে না, কথা দিচ্ছি নিজের রাগকে সংযত করার চেষ্টা করব। আর আমার থেকে এইভাবে মুখ ফিরিয়ে রেখো না প্লিজ। ঋষিকা অভিজিৎ এর কথা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরল ও অভিজিৎ এর দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, আমি সব জানি, কিন্তু মাঝে মাঝে তোমার কথাগুলো শুনে আমারও প্রচন্ড খারাপ লাগে, তাই আমিও তোমার মতোই নিজের রাগকে সামলাতে পারি না, তাই রাগ করে চলে গেছিলাম। কিন্তু পরের বার আর কখনো এইরকম করব না, কথা দিলাম। তোমার রাগের সময় দরকার হলে কথা বলবো না, তবুও অযথা ঝগড়া করব না। অভিজিৎ ঋষিকার কপালে চুম্বন করে মৃদু হেসে বলল, আমার সুন্দরী বউটা কত কিছু বোঝে। আমি রাগ করে তোমাকে না হয় যা তা করে বলে ফেলি, কিন্তু পরক্ষণেই তোমার মায়া ভরা মুখটা দেখলে আমার বুকটা কষ্টে ফেটে যায়। বুকের ভেতর যে কি কষ্টটা হয় সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না ঋষিকা। আমার ভুল হয়ে গেছে ঋষিকা, আর কখনো এমন হবে না, আই প্রমিস ইউ। ঋষিকা অভিজিৎকে জড়িয়ে ধরে বলল, হয়েছে, এবার আর কতবার বলবে ভুল হয়েছে। বললাম তো, ঝগড়াঝাটির সময় একজন চুপ থাকলে আর কথা কাটাকাটি হয় না। এরপর থেকে আমি চুপ থাকবো, ঠিক আছে? অভিজিৎ মৃদু হেসে বলল, ঠিক আছে। অভিজিৎ কিছুক্ষণ চুপ থেকে ঋষিকাকে জড়িয়ে ধরে বলল, আমার মিষ্টি বউয়ের সম্পূর্ণ রাগ কমেছে কি? ঋষিকা মুচকি হেসে বলল, আমি তাহলে এখন কিছু একটা আমার বউকে দিলে সেটা কি আমার বউ গ্রহণ করবে? ঋষিকা মুখ তুলে অভিজিৎ এর দিকে তাকিয়ে জানতে চাইল, কি? অভিজিৎ রুমে গিয়ে ড্রয়ার খুলে একটা ছোট্ট বক্স নিয়ে আসলো ঋষিকার কাছে। বক্সটা খুলে একটা সোনার আংটি বের করে ঋষিকার চোখের সামনে ধরল। ঋষিকা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে আংটিটার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করে, এটা কখন নিয়ে আসলে? আজকেই নিয়ে এসেছি। তোমার আগের আংটিটা তো পুরানো হয়ে গেছে, সেই জন্যই তোমার জন্য এই নতুন আংটিটা নিয়ে আসলাম, সব সময় পরে থাকবে কিন্তু। মেয়ের যেহেতু নতুন আছে সেই জন্যই মেয়ের আর নিয়ে আসেনি। ঋষিকা মুচকি হেসে অভিজিৎ এর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলে, তুমি পরিয়ে দাও। অভিজিৎ মুচকি হেসে ঋষিকাকে আংটিটা পরিয়ে দেয়। তারপর হাতের ওপর আলতো করে চুমু খায়। ঋষিকা কেঁপে উঠে সরে দাঁড়ালো। তারপর তাড়াহুড়ো করে অভিজিৎকে বলল, এখন ঘড়িতে কটা বাজছে দেখেছো? চলো ঘুমিয়ে পড়বে। ঋষিকা কথাটি বলেই চলে যেতে গেলে অভিজিৎ ঋষিকার হাত ধরে হেঁচকা টান দিয়ে ঋষিকাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর নেশাল কণ্ঠে ঋষিকার কানে ফিসফিস করে বলল, এত ঘুম কিসের? আজকে কোনো ঘুমোতে টুমোতে দিতে পারবো না। সারা সন্ধ্যা আমাকে তোমার কাছে একটুও ঘেঁষতে দাওনি, তাই এখন তুমি আমার কাছে থাকবে আর আমি তোমাকে একটু আদর করব। অভিজিৎ এর কথা শুনে ঋষিকা লজ্জায় অভিজিৎ এর বুকে মুখ লুকিয়ে বলল, নির্লজ্জ মানুষ একটা। ঋষিকার কথা শুনে অভিজিৎ শব্দ করে হেসে উঠল। তারপর তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, আমার লজ্জাবতী রাঙা বউ। সমাপ্ত।